নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে থেকেছো, ভালোবাসা দিয়েছো এবং আমার হাতটা শক্ত করে ধরে আছো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো এবং লাইক কমেন্ট করো, যাতে আমার খুব ভালো লাগে এবং আমি উৎসাহিত হই। দেখো, যদি কেউ প্রশংসা করে বা তার কোনো মতামত দেয় ভালোভাবে, সে ধরো আমার ভুল ত্রুটিগুলো যে ধরিয়ে দেয়, সেটা তো ঠিক নেগেটিভ হলো না, বলতেই পারে তারা। তো সেই কমেন্টটাও যদি তোমরা দাও আমার খুব ভালো লাগবে এবং আমি খুব উৎসাহিত হব। তো এইটুকুনি আমার বলার আছে। তো তোমরা পাশে থেকো। তো আজকে যেই কাহিনী আমার জীবনে শোনা দেখা, যেই কাহিনী মানে যেই ঘটনা, সেটা তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি। এটা একেবারে সত্যি কাহিনী এবং আমি এখনো পর্যন্ত যেই যেই গল্পগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি প্রত্যেকটি আমার জীবনের দেখা শোনা এবং আমার অনেকগুলো আমার নিজের জীবনের মধ্যেও ঘটে গেছে। সেই রকমই সত্যি ঘটনা তোমাদের কাছে আমি তুলে ধরি। তো শোনো, আজকে যেটা বলছি তোমাদের আমি আগেও বলেছি আমার দুই কন্যা। তো আমার বড় যে মেয়ে, তার থেকে আমার ছোট মেয়ে অনেকটা ছোট, প্রায় 7 বছরের ছোট। তো যে কারণে যখন আমার ছোট মেয়ে স্কুলে ভর্তি হলো, তো তাদের মায়েরা মানে বাচ্চাদের তার মানে ওই মেয়ের যারা ক্লাসমেট ছিল তাদের মায়েরা স্বভাবতই মানে আমার থেকে মানে ছোটই সম্ভবত, তারা সব প্রত্যেকেই মোটামুটি ছোট, কেউ অনেক ছোট, আবার এমনও ছিল কেউ কেউ আমার সমবয়সীও ছিল এবং কেউ কেউ আমার বড়ও ছিল, আমার থেকে বড়ও ছিল, কিন্তু অধিকাংশ আমার থেকে ছোট ছিল। তো এরকমই একটি বাচ্চা মেয়ে, তার নাম ছিল অনিদীপা। এখনও আমার মনে আছে, কিন্তু ওর পদবিটা আমি ভুলে গেছি, আমার মনে নেই, কারণ সে মোটে 1 বছর ডায়েটেশনে পড়েছিল। আমার ছোটো মেয়ে যে বছর ভর্তি হয়েছিল সে একই সঙ্গে একই সেকশনেই ছিল। তারপরে 1 বছর পর তার আসা যাওয়াতে খুব অসুবিধে হতো, বা কোনো বেটার স্কুল হয়তো সে পেয়েছে, সেখানে সে চলে গেছে। আমি পরে শুনেছি সে মনে হয় গার্ডেন হাই স্কুলে চলে গেছিলো, মানে তার মায়ের হয়তো ইচ্ছে ছিল না মাধ্যমিক বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবে। তো সে যেই কারণই হোক সে 1 বছর ছিল। তো ওর মাকে ওই জন্য আমি খুবই কম চিনি এবং তার মা চাকরি করতো বলে সে খুবই কম স্কুলে আসতো এবং খুব দরকার না হলে আসতো না, মেয়েটি পুলকারে আসতো। তো প্রথম যখন স্কুলে গেছে তখন ওর মা প্রায় সপ্তাহখানিক হয়তো অফিসে বলে রেখেছিল পরের দিকে যেত, কারণ প্রথম প্রথম তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, তারপরে পুলকারের ব্যবস্থা হবে, তারপরে তো সে আসবে, তো আসতো। তো এক ঝলক আমার দেখে মনে হলো, দেখো নিজে তো জিজ্ঞাসা করা যায় না, মেয়েটি নয় ডিভোর্সি, নয় তার স্বামী মারা গেছে, মানে বিয়ের চিহ্ন তার শরীরে নেই। সাধারণত লোহা বাঁধানো বা যারা শাখা পলা পরে তারা নিদেন পরকে একটু সিঁদুর তো মাথায় থাকবে। এবং মেয়েই বলবো, কারণ এই অনিদীপার মা আমার থেকে অনেকটাই ছোট, দেখে মূলত খুব রোগা শীর্ণ চেহারা যাকে বলে সেরকম রোগা এবং অসম্ভব শান্ত। মানে সে হয়তো আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু সে খুব কম কথা বলতো, শুনতো বেশি, এবং মুখের মধ্যে এক রাশ কি বলবো দুঃখী দুঃখী মুখ বলে না, ওই রকম, বুঝেছো? মানে খুব হাসির কথা, মানে বললাম না প্রথম 1 সপ্তাহ সে আমাদের সাথে একসঙ্গে বসতো। তো ওই খুব মানে খুব মানে কি বলবো আনন্দের কথা বা কোনো হাসির কথা হলে শুধু ওর মুখটা একটু বেঁকিয়ে করতো, মানে হাসতেও ওর কষ্ট হতো। তো সেই থেকে আমাদের অনুমান করা গেল সে নিশ্চয়ই ওই নয় ভিডিও নয় তার মানে দিবসী, এই দুটো আমরা ভেবে নিলাম। তারপরে একদিন বলল যে আমি
তারপরে তাকে দেখতাম না। তারপরে অনেক দিন পর মেয়েটি প্রথম দিকে না লেখাপড়ায় কোনো মনোযোগ দিতে পারতো না, মানে বাচ্চা মেয়েটি অনিদীপা। তো 3+ ইয়ার্স, 3 থেকে 3.5 বছর বয়স হয় না, হয়তো বাড়িতে থেকে থেকে এরকম অভ্যেস হয়ে গেছে, মানে অনেকে হয়তো ঠিক চট করে মানিয়ে নিতে পারে না, কান্নাকাটি তো করতোই। এবং ঠিক বোর্ড থেকে লিখতো না, মানে প্রথম প্রথম তো একটা ডট দিতে শেখানো, একটা দাঁচড় কাটতে শেখানো, এইগুলোই করা হতো। সেগুলোতে ও কোনো রেসপন্ড করতো না, পারতো না সেটা বলাটা ভুল, রেসপন্ড করতো না, কোনো কিছুতে পার্টিসিপেট করতো না। যখন সিঙ্গিং ক্লাস হতো ও চুপ করে দাঁড়িয়ে থাকতো, খেলার জায়গাতেও ও চুপ করে এক কোণে দাঁড়িয়ে থাকতো, এইরকম। তো একদিন মনে হয় ওর গার্জেন টু সি হয়েছে, মানে ওর মাকে ডেকে পাঠা হয়েছে। তো ওর মা এলো, তখন আমি বললাম তোমাকে অনেকদিন পর দেখলাম। তখন বলে হ্যাঁ কী করবো বলো, অফিসে গিয়ে সই করে কাজ কিছুটা এগিয়ে আবার এসছি, আবার অফিসে যাব, আমাকে ডেকে পাঠিয়েছে স্কুল থেকে, মানে ক্লাসে ডেকে পাঠিয়েছে ক্লাস টিচার। তো আমি বললাম ও আচ্ছা, তা আমি আর অত দেখাইনি, তো আমি দাঁড়িয়ে আছি। তখন এসে তখন মানে দেখা করে এসে ওর মা বললো আমার মেয়ে এরকম রেসপন্স করে না, করে না, খুবই শান্ত, খুব টিমিড, মানে ভয় ভয় থাকে, ঠিক কোপ আপ করতে পারছে না ক্লাসের সঙ্গে, এইগুলো বললো। কিন্তু ওর মামা, ওর 2 মামা আছে, এক মাইমা আছে, তারা ওর পড়াশুনো দেখে, এবং ওর মাইমাও কনভেন্টে পড়া মেয়ে দেখে। কারণ আমি তো খুব একটা দেখতে পারি না, আমাকে তো মোটামুটি 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হয় অফিসে। তো আমার আস্তে আস্তে সেই সন্ধে গড়িয়ে মানে 7টা 7:30 হয়ে যায়। তখন হয়তো ওরা হোমওয়ার্ক সব করিয়ে রাখে, আমি হয়তো একটু পড়াটা দেখলাম, ডায়েরিটা দেখলাম, মানে টুকটাক করতাম। মোট কথা যাক, ওর কথাবার্তা শুনে মনে হলো আইদার ও বাপের বাড়িতে থাকে, ও বাপের বাড়ির কাছাকাছি থাকে, মানে ওর ভাইয়ের বউ, 2 ভাই, সেটা শুধু জানতে পারলাম, মা বাবা এদের কথাটাই ও বলছে। তো আমি না ঠিক গায়ে পড়ে জিজ্ঞাসা করতে পারিনি, একটা সংকোচ, মানে মনে একটা মানে সংকোচ লাগে যে কি জিজ্ঞাসা করব। তখন আমি আবার ওকে বললাম দেখো আমার তো এই নিয়ে, আমার তো 2 মেয়ে, ছোটো মেয়েকে নিয়েছি, আমার বড় মেয়ের বেলা আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল, জানো বোর্ড থেকে কিছু কপি করে নিয়ে যেত না, আমাকে ফোন করে করে প্রত্যেক দিন কারো না কারোর কাছ থেকে জানতে হতো কি মানে মানে বোর্ড থেকে পুরোপুরি ভালোভাবে লিখতে পারতো না। তুমি কিছু চিন্তা করো না। দেখলাম ও খুব দুশ্চিন্তাগ্রস্ত, পারলে মানে চোখ মানে কেঁদেও ফেলবে এইরকম। তো আমি ওকে দেখো যতই ছোট একটা বউ, তো তাকে আমি বললাম যে তুমি কিছু চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে যাক না, 1-2 মাস যাক, দেখবে। আমার মেয়েকেও আমি দেখেছি, যখন সে পরবর্তী ক্লাসে গেল সে খুব চৌখস হয়ে উঠলো। তুমি কিছু ভেবো না, এই নিয়ে দুশ্চিন্তা করো না, এক একটা বাচ্চা তো এক এক রকমের হয়। তখন বলছে দেখো খেলেও না, বলছে এ করে না। আমি বাড়িতে কেমন, তখন এমনিতেও আমার মেয়ে একটু শান্ত, এই বললো। তবে বাড়িতে কিন্তু সব লেখে, আমি তো ম্যাডামকে বলে গেলাম, মানে ম্যামকে বলে গেলাম যে আমি বাড়ির খাতা আপনাকে এনে দেখাবো, বাড়িতে কিন্তু ও সর্বস্ব লেখে, এখানে কেন যে ও রেসপন্ড করছে না বলো না। তো যাই হোক, আমি বললাম তুমি চিন্তা করো না, যাও ঠিক হয়ে যাবে। বলে দেখো আমি তো আসতে পারি না, আমার ভীষণ কাজের প্রেশার। তখনই জানতে পারলাম উনি ওই মেয়েটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো একটা অফিসে কাজ করে, সে বলেছিল বটে, আমার এখন ঠিক মনে নেই। তো হয়ে গেল এই করে করে মানে যে ফাংশনস হয় না, বা 15 আগস্টের ফাংশনের জন্য তোমার ওই রিহার্সালস হচ্ছে ক্লাসের মধ্যে, স্পেশালি নাচ গান এইগুলো। তো আমাদের ওই গুড়ি গুড়ি মেয়েগুলোকেও নেওয়া হয়েছিল। তো দেখলাম ওই অনিদীপাকেও নেওয়া হয়েছে। তো তখন তো নিয়ম মানে বললো যে যদি মানে 1 মাস যারা যারা পার্টিসিপেট করছে, সবাই তো হোল ক্লাস তো পার্টিসিপেট করছে না, যারা যারা পার্টিসিপেট করছে তাদের এই 1 মাস মানে 15 আগস্টের আগে 1 মাস শনিবার করে স্কুল খোলা থাকবে। তো আমাকে তো নিয়ে যেতে হতো, কিন্তু একটু পরে 10টার সময় আসতে হবে, ওই 12টা 12:30টার মধ্যে ছেড়ে দেওয়া হবে, 2-2.5 ঘন্টার ব্যাপার। তো সেই মতো আমি আমার মেয়েকে নিয়ে যেতাম। তখন দেখলাম অনিদীপাকে নিয়ে অনিদীপার দিদিমা এসছে, মানে ওটা আলাপে আমি জানতে পারলাম, মানে পরিচয় হওয়ার পর জানতে পারলাম উনি ওর দিদিমা। তো আমরা ওকে ছেড়ে দিলাম। কিন্তু দেখো ওই যে মেয়েটা লাজুক মেয়েটা, মানে এই ধরো এই 5-6 মাসে ও কিছুটা মানে কি বলবো
মিশতে শিখেছে, নাহলে ওকে নাচে নেবে কেন। তো দেখলাম ও দিদা ওকে ছেড়ে দিল, চলে গেল। তো আমরা স্কুলের পেছন দিকে একটু মাঠ আছে, তা আমি আর আমার চেনা যারা দু একজন আছে বসে কথা বলছি, তখন দেখলাম অনিদীপার দিদা এসো আমাদের পাশে বসলো। তো আমাকে বললো আমি বসতে পারি, তখন আমি বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বসুন মাসিমা। তো উনি বসলেন। তা তা বলতে বলতে তখন বিভিন্ন কথা, তো এইরকম প্রত্যেক শনিবার যেতে থাকতে থাকতে ওর মায়ের মানে ওর দিদিমার সঙ্গে আমার একটু আলাপ হলো। এবার আলাপ পরিচয়ে আমি জানতে পারলাম আসল কারণটি কী। অনিদীপার দিদা যেটা বললো যে ওর বাবা নেই, ওর বাবা মারা গেছে। মেয়েটির যখন বছর দেড়েক বয়স, হ্যাঁ 1 বছর হ্যাঁ 1 বছর হয়েছে, বলে 1 বছরের জন্মদিনটা ওরা খুব বড় করে করেছিল আমার জামাই। তো জন্মদিনটা হয়ে গেছিলো। তো এই যে এনারা মানে এই যে দিদিমারা থাকে টালিগঞ্জ, টালিগঞ্জ ছাড়িয়েও আরও অনেকটা যেতে হয় আর কি, যাই ওদিকে কোথায় থাকে টালিগঞ্জ বললো আর কি, টালিগঞ্জ থানার অন্তর্গত। আর মেয়েটির বিয়ে হয়েছিল মানে অনিদীপার মায়ের বিয়ে হয়েছিল গড়িয়ায়। তা বললো যে তো আমরা ভালো ছেলে, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে ছেলে দেখে বিয়ে দিলাম। বাড়িতে উইডো মা মানে ছেলের মানে ওর জামাইয়ের মা এবং জামাইয়ের ভাই ছিল। তো আমার মেয়েকে দেখে তাদের পছন্দ হলো, আমরা বিয়ে দিলাম। বিয়ে হলো, বিয়ের পর মোটামুটি চলছিল। তবে আমার কী নাম যেন, আমার জামাই যেহেতু অনেকটা টাকা মাইনে পেত এবং শাশুড়ি কিন্তু পেনশন পেত, কারণ ওর শ্বশুরকে আমার মেয়ে দেখেনি, কিন্তু ওনার শ্বশুরেরও গভর্নমেন্টের চাকরি করতো, কারণ ওর শাশুড়ি সেই পেনশনটা পেত। বাড়িতে অভাব কোনো ছিল না। ওর ছোটো দেওরটাও তখন পড়াশুনো করতো, ইঞ্জিনিয়ারিং পড়ছে যখন ওর বিয়ে হয়েছিল। তো আমার জামাই তাকে পড়াশুনো করাচ্ছিল। তা এই করে সচ্ছল পরিবার, নিজেদের দ্বিতল বাড়ি, সব ভালো দেখে আমরা বিয়ে দিলাম। বিয়ের পর ভালোই ছিল, বছর আড়াই পর আমাদের এই নাতনি জন্মালো। তারপরে নাতনিকে নিয়েও আমরা মানে ওরাও খুব খুশি, আমরাও খুব খুশি। মানে আমার মেয়ের যে শাশুড়ি তার তো ওনার তো দুটো ছেলে, তো বাড়িতে কোনো মেয়ে ছিল না, তো নাতনি জন্মাতে ওনারা খুব খুশি হলো যে বাড়িতে একটা মেয়ে হয়েছে। তো আমরা ভালো পরিবার দেখেই তো বিয়ে দিলাম, সবই ভালোই চলছিল। তারপরে মেয়েটা জন্মদিন হলো, বড় করে জন্মদিন হলো। তো ওর বাবাকে প্রায় দিনই প্রায় দিন মানে 2-3 মাস অন্তর অন্তর না ব্যাঙ্গালোর, পুনা এইসব জায়গায় অফিস থেকে পাঠাতো কনফারেন্স অ্যাটেন্ড করতে। কারণ ও ছিল একটু মানে ভালো মানে উঁচু পদেই ও কাজ করতো, এবং মানে যে যারা মানে হেড টাইপেরই। দেখো ওনা বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্টে কোথায় কাজ করে, আমি না একদম বেমালুম ভুলে গেছি। যাই হোক, ওনার একটা ভালো পোস্ট উনি হোল্ড করতেন। তো সেই জন্য ওনাকে কনফারেন্স অ্যাটেন্ড করতে করতে মাঝে মাঝে এখানে যেত। তো সেবার ও মানে কনফারেন্সে গেছিলো ব্যাঙ্গালোরে। আমার মেয়ে কিন্তু তখন সাধারণ গৃহবধূই ছিল। তো আমার মেয়ে কিন্তু M.Com পাস, তা গৃহবধূ ছিল। তো ও তখন চাকরির চেষ্টা করছিল, যে বাড়িতে কেন বসে থাকবো, চাকরির চেষ্টা করছি, মেয়েটা বড় হলে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দেবো, দিয়ে করবো। এবং বাড়ির লোকেরা মানে খুবই উৎসাহ দিত, কারণ ওর শাশুড়ি দেওর সবাই বলতো, বরঞ্চ ওর বরই বলতো না মেয়েটা হয়েছে, মেয়েটাকে মানুষ করো। কিন্তু শাশুড়ি আর দেওর সবসময় বলতো যে না না তুমি বৌদি, তুমি এত লেখাপড়া করেছো, নিশ্চয়ই কাজ করো, বাচ্চাকে আমার মা দেখতে পারবে। মানে ওদের যেন আরও উৎসাহ বেশি ছিল যাতে আমার মেয়ে বাইরে গিয়ে উপার্জন করতে পারে বা চাকরি করে। তো সেটা আমরা পজিটিভলি নিয়েছিলাম, কারণ ভাবলাম দেখো ওরা কত উন্নত মনস্ক, যে বাড়িতে বউকে বসিয়ে রাখতে চায় না। তো যাই হোক, সেই কথা বাদ দাও। তো গিয়ে গেল তোমার ব্যাঙ্গালোরে গেল। তো ব্যাঙ্গালোরে কনফারেন্স অ্যাটেন্ড করার পর ওই কনফারেন্স চলাকালীনই সেই ছেলেটি বা অনিদীপার যে বাবা, কতই বা বয়স হবে, 35-36 বছর বয়স। তো ওই ওনার খুব বুকে যন্ত্রণা নাকি আরম্ভ হয়েছিল এবং খুব শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল। তো ওরা কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ ওরা বেস্ট নার্সিংহোমে ওখানে ব্যাঙ্গালোরে ওই কোম্পানি থেকেই ওনাকে দিয়েছিল। কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরই ভদ্রলোক বা ওই ছেলেটি বলা ভালো, উনি মারা গেছিলেন। মানে ওর দিদিমা, অনিদীপা দিদিমা বলছে আমার জামাই মারা গেছিলেন। জামাইয়ের বয়স তখন ছিল 37 বছর, 37।
তো কিছু জিনিস মনে আছে তাই বলতে পারছি। 37। তো ওর যখন বাড়িতে ওরা ফোন করে জানালো, মানে ফার্স্টে তো এখানে কলকাতার মেন যে অফিসে ফোন করেছিল, তারপরে তারা বাড়িতে এটা জানালো। জানাবার পর ও দেওর জানাবার পর যখন আমার মেয়েকে বললো, আমাদের বললো, আমরা তো দৌড়ে দৌড়ে গেলাম। আমার মেয়ে কিন্তু সেন্সলেস হয়ে গেছিলো, মানে অনেকক্ষণ জ্ঞান ছিল না। ডাক্তার এসে তাকে সেবা শুশ্রূষা করে তো এলো, এবং মানে কাঁদছিল না, কিরকম একটা গুম মেরে বসেছিল। তো যথাসময় একদিন পর যখন ওই ডেড বডিটি এলো সকালবেলা 10টা সাড়ে 10টায়, ওর মা বলল আমার মেয়ে দরজা পেরিয়ে, মানে যাবে, সামনে তো রাখা হয়েছে, মানে বার করে সব বাহক গাড়ি থেকে বার করে রাখা হয়েছে, সব কোম্পানি বেয়ার করেছে, টাকা পয়সা দাহ কার্য সব করেছে। তো যেতে গিয়ে আমার মেয়ে আবার সেন্সলেস হয়ে গেল, এবং দাঁতে দাঁত চেপে ও কিন্তু তার স্বামীকে শেষ দেখা, মানে আমার জামাইকে শেষ দেখা দেখতে পারিনি। ওর জ্ঞান কিছুতেই ফেরেনি। ডাক্তার এসেছিল, ইঞ্জেকশন দিয়েছিল। যখন সব দেহ চলে গেল, দাহকার্য হয়ে গেল, ফিরে এলো দেওর, ফিরে এলো, দেওরই কাজকর্ম করেছে, তখন ফিরে এলো। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরেছে, এবং আমি, আমার স্বামী, আমার 2 ছেলে, আমার অনিদীপার মা হলো একটাই মেয়ে, তাই ওর পর আমার 2টো ছেলে আছে। আমরা তো থেকে গেলাম সেদিনকে। তারপরে পরের দিন আমরা ফিরে এলাম, মেয়েকে বললাম মন শক্ত কর, কী করবি বল, এইসব বলতে লাগলাম। বলে এলাম আমরা আবার কালকে আসবো, কদিন তো যেতেই হবে, তো আমার মেয়ের ব্যাপার। গেলাম। পরের দিনই দেওর আর শাশুড়ি নাকি এসে বলেছিল তোমার আলমারিতে যে ফাইলসগুলো আছে এবং ল্যাপটপটা বার করো তো, তুমি কি পাসওয়ার্ড জানো? দেওর জিজ্ঞাসা করলো। তখন ও বলল যে হ্যাঁ আমি পাসওয়ার্ড জানি। কেন গো? তখন বলে বার করো, দাদার কোথায় কি আছে দেখতে হবে। তখন ওর ছেলে, ওর শাশুড়িও বলছে হ্যাঁ তোমার সব বার করো, ওর এলআইসি ফেলআইসি বা যেইগুলো তোমার করা আছে, ফিক্সড ডিপোজিট করা আছে, বার করো, দেখি কি কি আছে। ভাবো, একটা ভাই তবুও ধরা যায়, বলতে পারে একটা দিন হয়েছে। একটা মা কখনো বলতে পারে তার ছেলের কি কি সেভিংস আছে? অদ্ভুত। ওর মেয়ে, মানে অনিদীপার মা, কিন্তু যন্ত্রের মতন, মানে একটা রোবট যেমন হয় সেরমভাবে বার করে দিয়েছিল, এবং দেখা গেছে সে তার একাধিক এলআইসি করা, এটা করা, ওটা করা, ভালো পোস্টে কাজ করতো, তো অনেক মাইনে পেতো। মেয়ের জন্য একটা ভবিষ্যতে যাতে ওর 18 বছর হলে এরকম হয়, সে টাকা পায়, একটা লামসা, সব সে গুছিয়ে রাখা আছে। ল্যাপটপেও পাসওয়ার্ড জেনে সব করা হলো। তারপরে এইটা জানার পর সাধ্য শান্তি মিটলো, করলো। তখনও অনিদীপার দিদা বলছে আমার মেয়ে কিচ্ছু জানতে দেয়নি। হাসি মুখে শ্রাদ্ধ শান্তি হলো, সব হলো। হাসি মুখে বলাটা ভুল, দুঃখের সঙ্গেই। ওর শাশুড়ি আর দেওর বলল তুমি ইমিডিয়েটলি ব্যাংকগুলোতে যাও, এবং আমার ছেলের যাবতীয় জিনিস, যেগুলো একমাত্র আমার নাতনিকে একটা কি করে দিয়ে গেছে, যেটা ও যখন বড় হবে কত লাখ টাকা পাবে, সেটা ছাড়া আর যা যা আছে সবই আমার নামে এবং আমার ছোট ছেলের নামে ট্রান্সফার করে দাও, নালে নালে তোমাকে কি করবো, একটা কিছু একটা থ্রেট দিয়েছিল আর কি। তো মেয়েটি ভয় পেয়ে গিয়ে সেই মতন কাজ করতে লাগলো। কিন্তু তখন থেকেই না ওর ওই অজ্ঞান হয়ে যাওয়ার রোগটা হলো। এইসব, মানে যখনই একটা টেনশন ব্যাপার হয় বা দুঃখ হয়, এই ব্যাপারটাও তো একটা দুঃখের ব্যাপার। ব্যাংকে গিয়ে বলছে, এবার ব্যাংকের লোকেরাও নাকি তাকে বলছে এটা তো আপনাকে নমিনি করা, মানে নমিনি করা বা আপনার নাম দেওয়া, আপনি টাকা পয়সা পাবেন। তখন তাকে নাকি শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তুমি বলবে আমার মাথার ওপরে কেউ নেই, আমার এই ছোট দেওর আর আমার শাশুড়ি, আমি আমার দেওরের নামে করে দিচ্ছি, দেওর আমাকে ইন্টারেস্টগুলো উঠিয়ে দেবে, এখন তো আমাকে ইন্টারেস্টেই চলতে হবে, আমি ভেঙে আমি সব কিছু আমার দেওরের নামে করে দিচ্ছি, কারণ আমার একটি মেয়ে আছে, সব কিছু আমাকে এই ফিক্সড ডিপোজিটে যেই টাকাগুলো সেই ইন্টারেস্টেই আমাকে চলতে হবে, তুমি এরমভাবে বলবে।
মেয়েটি নাকি ওই রোবটের মতন সেই কথাগুলি নাকি গিয়ে বলেছিল, এবং ব্যাংকের লোকেরা নাকি ওকে আলাদাভাবে বুঝিয়েছিল এই বোকামি আপনি করবেন না, কিন্তু সেই বোকামিটাই সে করেছিল। সব কিছু পেয়ে যাওয়ার পর ওদের রূপ খুলে গেল। শাশুড়ি খুব খারাপ ব্যবহার করত, মানে সে এখন বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে চলে গেলেই হয় এই রকম একটা ব্যাপার। তাকে তাদের খাইয়ে পরিয়ে পুষতে হচ্ছে, অথচ সব টাকা, কয়েক লক্ষ টাকা তারা কিন্তু আত্মসাৎ করে নিয়েছে এরকম। তখন মেয়েটি না, মানে অনিদীপার মা না থাকতে পেরে বাপের বাড়িতে এসে সব কথা, মানে প্রথম দিন থেকে, মানে মারা যাবার পরের দিন থেকে যা যা হয়েছে সে তার মা বাবা দু ভাইকে বলল। তখন ওর মা বাবা বলল, তুই এক মুহূর্ত ওখানে থাকিস না, তাহলে তোর জীবন নরক হয়ে যাবে, তুই যা যা আর কিছু আছে ওর অফিসিয়াল ডকুমেন্টস নিয়ে তুই চলে আয়। চলে এসে তার মধ্যে ও সেই অফিসে গেল, গিয়ে বলল তার চাকরিটা প্রচণ্ড দরকার তার মেয়েকে মানুষ করার জন্য, এবং কর্তৃপক্ষ সেটাকে ভেবে দেখবে বলল, কিছুদিন টাইম দাও, এই ওনার 1 বছরটা হোক, তারপরে আমরা প্রসিডিওর আরম্ভ করে দিচ্ছি। তখন সে তার তল্পি তল্পা নিয়ে তার যে বিয়েতে যা দেওয়া হয়েছিল দান সামগ্রী, খাট পালঙ্ক আলমারি ড্রেসিং টেবিল যা যা দেয় আর কি, সেইগুলো সে বিক্রি বাট্টা করে দিয়ে, এবং আসার আগে বলল, এদিকে বলছে দুধ ছাই করছে, এবার আসার আগে বলল তুমি লিখে দিয়ে যাও এই বাড়িতে তোমার আর তোমার মেয়ের কোনো অধিকার নেই। ভাবো, মানে তাকে জোর করলো, এবং তার দেওর পাড়ার কিছু মস্তানদের নাম করে ভয় দেখিয়ে বলল ওদের ডেকে আনবো, তুমি কি করে এখান থেকে বেরোবে দেখবো, তোমাকে আমরা ঘরের মধ্যে দিনের পর দিন আটকে, মানে কিছু একটা ভয় দেখিয়েছিল, সেটা ওর দিদিমাও স্পষ্ট করে বলতে পারলো না। তখন ও সেই মতো কাজ করে তারা উকিল ডেকে আনলো এবং লিখে দিল এই মানে গড়িয়ার বাড়িতে আমার কোনো দাবি নেই, এবং আমার মেয়েও পরবর্তীকালে কিছু নেবে না, এটা লিখে তাকে চলে আসতে বাধ্য করলো। তখন এলো, তখন ওর দিদা বললো, জানো মা আমাকে বলছে। তারপরে এর থেকে পরের লোকেরা অনেকে ভালো, ওই অফিসের লোকেরা প্রায় আমার বাড়িতে এসে, মানে টালিগঞ্জে এসে ওকে দিয়ে নানা রকমের সই সাবুত করাতো, করে ওকে 2-1বার অফিসে ডাকলো, কিছু পড়লো, এইগুলো তুমি আপনি পড়ুন ম্যাডাম, পড়ে একটা রিটিন পরীক্ষা দিতে হবে। তো সেই মতো আমার মেয়ে পড়াশুনো আরম্ভ করলো, পড়াশুনো করে চাকরিটা পেলো, পরীক্ষাটা দিল এবং পরীক্ষাতে সে পাশ করলো এবং চাকরিটা পেল। চাকরি পেয়ে মেয়েটা বাঁচলো, ও বেরিয়ে গিয়ে চাকরি করতে লাগলো, কিন্তু মেয়েটার মুখে কোনো হাসি নেই, জানো, মেয়েটা যেন হাসতে ভুলে গেছে, ভালো জামা কাপড় কিনতে ভুলে গেছে, আনন্দ করতে ভুলে গেছে, মানে এক যে স্বামী শোক পেয়েছে সেটা না, কিন্তু শ্বশুরবাড়ি যাকে ও আঁকড়ে ধরেছিল এবং যারা এককালে তাকে ভালোবাসতো, তার মেয়েকে ভালোবাসতো, তারা এরকমভাবে বলতে গেলে ডাকাটি বলতে পারো, এবং একটি ছেলের মা, যার ছেলে সদ্য মরে গেছে, তার ছেলের বউয়ের সঙ্গে এরকম করতে পারে, মানে তার টাকা পয়সাগুলো এরমভাবে নিয়ে নিতে পারে। পরবর্তীকালে মেয়েটি তার স্বামীর পেনশনও পাচ্ছে, এবং পেনশনটা একটু কম বললো, কারণ যেহেতু ও চাকরিটাও নিয়েছে, দুটো জিনিস। এবার কি শয়তান দেখো, ওর মা কেস ঠুকলো, আমি তো আমার ছেলের যে পেনশন হোক বা বৌমা যে চাকরি করে তার কিছু অংশ, কত পার্সেন্ট, 30% না 20% নাকি বিধবা মা থাকলে নাকি পায়, সেটা তো বৌমা আমাকে দিচ্ছে না। তখন অনিদীপার মা বলে, আমি ঠিক জানি না, মানে ওরা না ভাবতেও পারিনি বাড়ি নিয়ে, টাকা পয়সা নিয়ে, যাবতীয় অধিকার ছিনিয়েও নিয়েও কোনো মা এই 20% 30%-এর জন্য লড়তে পারে। তখন ওনার বাবা, মানে এনার স্বামী, মানে এই অনিদীপার যে দাদু, সে নাকি বলে, মা এই জিনিস নিয়ে তুই লড়াই করিস না, উনি যা চান ওরা ভিখিরি, ওদের দিয়ে দে। তো অনিদীপার মা ওই মাসে মাসে ওই টাকাটা, কত যেন টাকা পাবে, পেনশনের কিছুটা অংশ নাকি সে পাবে, কত পার্সেন্ট সে
যতদিন তার শাশুড়ি বাঁচবে, বলে আমার মেয়ে খুব শান্ত প্রকৃতির এবং আমরাও খুব নির্ঝঞ্ঝাটভাবে থাকতে চাই, দিতে থাকলো। আমরা তখনই ডিসিশন নিলাম আমরাও তো একদিন মারাই যাব, মেয়েটা এইরকম আমাদেরও দোতলা বাড়ি, ফ্ল্যাট না, কি করে থাকবে, আমার নিজস্ব বাড়ি। ধরো ছেলেরা তো বউ পেয়ে বেঁকে বসতেও পারে, আজকে যেটা ভালো কালকে সেটা খারাপও হতে পারে। ওর বাবা আর আমি তৎক্ষণাৎ ডিসিশন নিলাম প্রমোটার দেখে আমাদের বাড়িটাকে রেনোভেট করব এবং 4টি ফ্ল্যাট হবে, একটা আমার বড় ছেলের, একটা আমার ছোট ছেলের, একটা আমার মেয়ের এবং একটা আপাতত আমাদের। আমরা 4জন 4টে ফ্ল্যাট পাবো, বাদ বাকি প্রমোটার নিই। এবং আমাদের ফ্ল্যাটটা আমাদের মৃত্যুর পর, আমাদের উভয়ের মৃত্যুর পরই ওরা বিক্রিও করতে পারে, ভাড়াও দিতে পারে, কিন্তু সেই বিক্রি করলেও যেই টাকাটা পাওয়া যাবে সেটা আমার 3 ছেলে মেয়ে সমান ভাগ পাবে, এবং যদি ভাড়াও দেয় সেই ভাড়ার টাকাও আমার 3 ছেলে মেয়ে সমান পাবে। আমি একেবারে পাকা বন্দোবস্ত করে দিয়েছি এবং সেই মতো আমরা প্রমোটিং করা হয়েছে, করে আমরা 4টে ফ্ল্যাট পেয়েছি। দোতলায় এরা থাকে, মানে অনিদীপার মা থাকে আর আমরা থাকি, আর 3 তলায় আমার 2 ছেলে। আমার বড় ছেলের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে, আমার ওই ছেলের ঘরে একটা নাতিও আছে এবং আর একটাতে ছোট ছেলে, ওর এখনও বিয়ে হয়নি, বিয়ে দেখাশোনা করব, তো করছিও, দিয়ে দেব। তো খাওয়া দাওয়াটা আমরা একসঙ্গে করি, আমরা একসঙ্গেই থাকি। আর মেয়েটাকে কিন্তু বলতে নেই, আমার বৌমাও খুব ভালোবাসে, বড় বৌমাও খুব ভালোবাসে, এবং আমার 2 ছেলেও প্রাণ, মানে অনিদীপা হলো ওদের প্রাণ বলতে গেলে পরে। এখনও আমরা বেঁচে আছি, এখনও সম্পর্ক দেখলাম খুবই ভালো। এবার আমরা চোখ বুঝলে কি হবে তো জানি না, তাই জন্য আমরা পাকা বন্দোবস্ত করে দিয়েছি। তো ভাবতে পারছো, একটা ছেলে মারা যাবার পর তার মা, শ্বশুরবাড়ির লোকেরা লোভী হতে পারে, তার মার কাছে তার ছেলের প্রাণটা বা ছেলে চলে যাওয়াটা বড় কথা না, বড় কথা হলো সে কি রেখে গেছে। এবং কোন লজ্জায় সব নিয়ে নেবার পর উনি আবার মামলা করলেন ওই পেনশনের একটু অংশ নেবার জন্য, যেখানে উনিও নিজেও পেনশন ভোক্তা, তা মানে পেনশন ভোক্তা। তো কী বলবো বলো তুমি, মানে এটা মানে ঘোর কলিযুগ। তো দিদিমা আমাকে এই কাহিনীটা বলতে বলতে চোখ দিয়ে জল পড়তে লাগলো। এবং আর একটা কথা বললো, ওর বাবা মারা যাওয়ার পর অনিদীপা নাকি ওর বাবাকে ভীষণ ভালোবাসতো। তো ওর বাবা মারা যাবার পর অনিদীপা নাকি খুব, তখন তো ওই 1 বছরের জন্মদিন হয়েছে বললো, 1.5 বছরও পুরো বয়স না, কিন্তু বাবাকে তো চেনে, প্রচণ্ড কাঁদতো নাকি একটা, মানে সময়ের পর যখন বাবা ফেরার টাইম হতো সন্ধেবেলা বা বিকেলবেলা, প্রচণ্ড কাঁদতো, সেই কান্না নাকি থামানো যেত না, এবং কাঁদতে কাঁদতে তার চোখ টোকও নাকি উল্টে যেত, এবং তাকে নার্সিংহোমে 1-2 বার ভর্তি করা হয়েছিল। এবং এই কান্নার ব্যাপারটা প্রায় 1 বছর মতন চলেছিল। বাবা মানে যখন ওর মুখে বুলি ফুটলো তখনও ও মানে ওই লোকটা যাকে সে 1 বছর কমাস বয়স পর্যন্ত দেখেছে, ওই ছোট্ট মেয়েটা কিন্তু বলেনি, সে নাকি কেঁদেই যেত। এবং তার মা নাকি তাকে ভোলাতো, মানে অনিদীপার মা নাকি ভোলাতো, বাবা কনফারেন্সে গেছে, আসবে, বাবা বিদেশে গেছে, পরে বলতো তোমার বাবা ফরেনে থাকে, তুমি আর একটু বড় হলে তোমার বাবা ওখানে অনেক দিনের কাজ নিয়ে গেছে, তো অনেক বছর থাকবে, 5 বছর থাকবে, 5 বছর পর আসবে। তো যখন আমাদের বাড়িতে পাকাপোক্ত আমরা থাকতে লাগলাম, করতে লাগলাম, তো একদিন মানে এই কান্নাটা আমাদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। তো আমি একদিন ওকে বললাম, মানে বাচ্চাটাকে বললাম, ওর মা তখন ছিল না, আমি তখন বললাম তোর বাবা কোনো দিন আসবে না, তোর বাবা আকাশের তারা হয়ে গেছে। তারা কি কখনো তুই মাটিতে নামতে দেখিস? তারা সবসময় আকাশে থাকে, স্টার্স সবসময় আকাশে থাকে। তোর বাবা কোনো দিন আসবে না, তুই তোর বাবাকে কোনো দিন দেখতে পারবি না। দিদা বলছে, আমি চিৎকার করে এই কথাটা বলেছি। ও তখন মানে বাচ্চাটি অনিদীপা নাকি থতমত খেয়ে চুপ করে গেছিলো, এবং তারপর নাকি ওর প্রচণ্ড জ্বর হয়েছিল, প্রায় 103-এর মতন জ্বর, ওকে হসপিটালাইজ করতে হয়েছিল, সেখানে প্রচণ্ড শক থেকে এই জ্বরটা হয়েছিল। তারপরে সে মানে ঠিকঠাক হয়ে সে বাড়িতে এলো, বাড়িতে আসার পর
জানো মা আমাকে বলছে আজ পর্যন্ত 3.5 বছর বয়স হয়ে গেছিলো, সেই 1.5 বছর 2 বছর থেকে মানে প্রায় 2 বছর মতন এগিয়ে গেছে, ও একদিনও কিন্তু ওর বাবার কথা বলেনি এবং একদিনও কাঁদেনি। তাই জন্য না, যতই নির্মম হোক না কেন সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। তোমার মা বাবা বিদেশে গেছে, তোমার বাবা এখানে গেছে, এইসব কথা না বলে সত্যি কথাটা বলে দেওয়া ভালো। ও অসুস্থ হয়ে পড়েছিল বটে, তখন আমিও ভয় পেয়েছিলাম যে কী জানি মেয়েটার আবার কিছু ভালো মন্দ না হয়ে যায়, কিন্তু ও যখন ভালো হয়ে উঠলো এবং আজ পর্যন্ত আর কোনোদিন ওই কথাটা বলে না এবং এরকমভাবে সে কাঁদেও না। তো এই ছিল এই কাহিনীটি, একটি নির্মম কাহিনীর কথা তোমাদের বললাম। তারপরে 1 বছর পর তারপরে তো 1 বছর পর স্কুল ছেড়ে দিল, তারপরে জানা হয়নি। তারপরে ওরই জানাশুনো একজনের মানে ওদের বন্ধু ছিল বোধহয়, তাদের সঙ্গে একদিন আমার দেখা হয়েছিল। তখন ও বলল যে ও গার্ডেন হাইতে ভর্তি হয়েছে, বোধহয় ওদের বাড়ি থেকে সুবিধেও হয় বা বোর্ড চেঞ্জ করেছে ওর মা। তো তখন আমি জানতে পারলাম ওখানে আছে। এখন সেই মেয়েটি কত বড় হয়ে গেছে বলো তুমি, চাকরি বাকরিও করে। আশা করি ওর মা হয়তো নিজেকে নিজে সামলে এখন ভালোই আছে, ওরা সুখে থাকে, এটাই আমি কামনা করি। তো কেমন লাগলো আমার এই গল্পটি, এই দুঃখের গল্পটি বলতে পারো, কেমন লাগলো জানিও তোমরা আমাকে লাইক কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে। এবং তোমরা নিজেরাও কখনো এরকম শ্বশুরবাড়ির দিক থেকে এরকম সম্মুখীন হয়েছো কিনা জানিও। আমি বলছি না যে স্বামী মারা গেছে বা বৈধব্য হয়েছে, সেগুলো আমি বলছি না। ঈশ্বর করুন এরকম যেন কারোর সাথে না হয়, কারোর সাথে না হয়। কিন্তু শ্বশুরবাড়ি এরকম নির্মম ব্যবহার তোমরা পেয়েছো কিনা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।